নমস্কার। শ্রমিক মুখোপাধ্যায়ের সংকলন ও সম্পাদনায় ছোটদের জন্য জাতকের গল্প পড়ে শোনাব। আজকের গল্প আহম্মক বণিক। একসময় বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত। বোধিসত্ত্ব এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে বোধিসত্ত্ব ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে লাগল। সেই সময় আর একজন বণিক ছিল, তবে সে বোধিসত্ত্বের মতন বুদ্ধিমান ছিল না। একদিন বোধিসত্ত্ব বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো, কিন্তু হঠাৎ খবর পেল ওই বণিকটিও নাকি বাণিজ্য করতে যাবে। একসঙ্গে গেলে তো দুজনেরই ক্ষতি হবে। পথে খাবার দাবার, জলকষ্ট, তাছাড়া ব্যবসায়ও ভালো হবে না। এই ভেবে বোধিসত্ত্ব ওই বণিককে একদিন ডেকে বলল, আমরা দুজনে যদি একই সঙ্গে বাণিজ্যে যাই, দুজনেরই কিছু না কিছু ক্ষতি স্বীকার করতে হবে। তার চেয়ে আগে পিছে যাওয়াই ভালো। বোধিসত্ত্বের কথায় বণিক রাজি হয়ে গেল। মনে মনে ভাবল, সে যদি প্রথমে বাণিজ্যে যায়, রাস্তায় খাবার দাবার বা জলের কোনো অসুবিধা হবে না, আর তাছাড়া ব্যবসায়ও ভালো হবে। বণিক প্রথমে বাণিজ্যে যাবে শুনে বোধিসত্ত্ব মনে মনে ভাবল, ভালোই হলো। রাস্তায় যেতে যেতে জলকষ্ট পেতে হবে না, খাবার দাবারেরও কোনো অসুবিধা হবে না। ওরা তো যেতে যেতে জলের জন্য কুয়ো খুঁড়বেই, আর তাছাড়া ব্যবসা বাণিজ্যেও তেমন ব্যাঘাত পোয়াতে হবে না। বণিক তার কথা মতো পূর্ব নির্ধারিত দিনে যাত্রা শুরু করে যক্ষদের জঙ্গলে এসে পৌঁছল। ওই ভয়ঙ্কর জঙ্গলে লোকে ভুলেও পা ফেলে না। যক্ষরা নাকি মায়াবী। জঙ্গলে ভীষণ জলের অভাব। যক্ষরাজা ভাবল, যদি কোনোভাবে ছলে বলে বণিককে বোঝানো যায় জঙ্গলে পর্যাপ্ত জল আছে, তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গে যে জলের বড় বড় জালাগুলো আছে সেগুলো আর কষ্ট করে বয়ে নিয়ে যাবে না। ফলে জলকষ্টে একসময় তারা কাতর হয়ে পড়বে, তখন তাদের আটকাতে বেশি বেগ পেতে হবে না। এই ভেবে যক্ষরাজা ছদ্মবেশ ধারণ করে চমৎকার ঘোড়ার গাড়ি আর সঙ্গে 10-12 জন বিচিত্রবেশী অনুচরদের নিয়ে বণিকের সামনে এসে বিনীত কণ্ঠে বলল, আপনারা কোথা থেকে আসছেন? বারাণসী থেকে। কিন্তু আপনাদের পায়ে গায়ে এত কাদা কেন? পদ্মদিঘি পেরিয়ে আসতে হয়েছে। তাছাড়া ওদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। বণিক জেনে নিল কোথায় বৃষ্টি হচ্ছে। যাওয়ার সময় ছদ্মবেশী যক্ষরাজা বারবার করে বলে গেল, অহেতুক কষ্ট করে যেন জ্বালাগুলো বয়ে নিয়ে না যান। বণিক সব জ্বালাগুলো ফেলে দিয়ে এগিয়ে চলতে লাগলো। কিন্তু কোথায় জল? চলছে তো চলছেই, জলের আর দেখা নেই। খিদেই জল তেষ্টায় ওরা প্রায় মৃত্যু পথযাত্রী। এই সুযোগের অপেক্ষাতেই ছিল যক্ষরাজ। সুযোগ বুঝে যক্ষের দল ঝাঁপিয়ে পড়ল বণিকদের ওপর। এক সময় পড়ে রইল শুধু হাড় গোড় আর গরুর গাড়িগুলো। প্রায় মাস দেড়েক পর বোধিসত্ত্ব আর তার সঙ্গীরা বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করে সেই গভীর জঙ্গলে প্রবেশ করল। যক্ষরাজা আর একজন নতুন বণিক আর সঙ্গীদের দেখে পূর্বের মতন ছদ্মবেশ ধারণ করে তাদের সামনে একই কথার পুনরাবৃত্তি করল। কিন্তু বোধিসত্ত্ব তাতে টলল না। সে বুঝতে পারল ছদ্মবেশী লোকটি আসলে অপদেবতা, কারণ মাটিতে তার কোনো ছায়া পড়ছে না। ফলে বোধিসত্ত্ব রেগে মেগে তাকে তাড়িয়ে দিল, আর সঙ্গীদের বলে দিল তারা যেন বনের জল বা ফলমূল না খায়। কিন্তু বোধিসত্ত্বের সঙ্গীরা মনে মনে ভাবতে লাগলো, যদি জঙ্গলে জল পাওয়া যায় তবে আর এত কষ্ট করে ভারী ভারী জ্বালাগুলোকে বয়ে নিয়ে যাওয়া কেন? বোধিসত্ত্ব তাদের মনের কথা বুঝতে পেরে বলল, তোমরা কি কেউ কখনো এ জঙ্গলে জল দেখেছ? না। যদি তুমুল বৃষ্টি হয়ে থাকে তবে কি আমরা মেঘের গর্জন শুনতে পেতাম না?
হ্যাঁ, পেতাম। তোমরা কি কেউ মেঘের গর্জন শুনতে পেয়েছো? অথবা ঠান্ডা বাতাস গায়ে লাগছে? না। তখন বোধিসত্ত্ব হাসি মুখে বলল, প্রমাণ না পেলে কোনো কিছু বিশ্বাস করতে নেই। যে লোকটিকে তোমরা দেখছো সে আসলে ছদ্মবেশী যক্ষরাজ। আমাদের কাবু করে মেরে ফেলার ফন্দি ফিকির করছিল। হয়তো আমরা আর একটু এগোলে আগের বণিকদের মৃতদেহ দেখতে পাবো। কিছুটা পথ এগোতেই সবাই দেখতে পেল ইতস্তত কয়েকটি গরুর গাড়ি পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে বণিকদের হাড়গোড়। বোধিসত্ত্ব তখন সেখান থেকে কিছু ভালো গাড়ি আর ভালো জিনিসপত্র নিয়ে বাণিজ্যে চলে গেল। সেখানে চড়া দামে কেনা বেচা করে প্রচুর অর্থ উপার্জন করে দেশে ফিরে এলো। বুদ্ধি ও বিবেচনা করে যারা কাজ করে তারা কোনো দিনই ঠকে না। নমস্কার।